Every hour has a story. আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা? শুনছেন দ্য হন্টেড আওয়ার। সাথে আছি আমি রিজন আহমেদ। আজ আমরা আবারও ফিরে আসলাম ভৌতিক গল্পের সেই অন্ধকার দুনিয়ায়, যেখানে ভয় লুকিয়ে থাকে প্রতিটি ছায়ার আড়ালে। এ রাত, এই নিস্তব্ধতা, চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হলেও অদৃশ্য কিছু কি আমাদেরই পাশে দাঁড়িয়ে আছে? আজকের গল্পটা শুধু একটা ভৌতিক কাহিনী নয়, বরং এমন এক বাস্তব অভিজ্ঞতা যা শুনলে হয়তো আপনারও রাতের ঘুম হারাম হয়ে যাবে। আলো নিভিয়ে দিন, হেডফোন পরুন, কারণ এই গল্প শুধু শুনবার নয়, অনুভব করা। তো প্রস্তুত তো? শুরু হতে যাচ্ছে দ্য হন্টেড আওয়ারের আজকের নতুন ঘটনায়। নির্জন ছোট্ট এক গ্রাম, কালাবনিয়া, যেখানে সময় যেন থেমে থাকে। চারপাশে ঘন সবুজে ঘেরা, মাঝে একটা বড় পুকুর, যার জল অস্বাভাবিকভাবে শান্ত কিন্তু চমকপ্রদ। কেউ কেউ বলে ওখানে রাত হলে তার নাম ধরে ডাকে কেউ, আবার কেউ বলে একবার নামলে জল আর ছাড়ে না। এই পুকুরের পাশেই একটা ছোট্ট কুঁড়েঘর, যেখানে একা থাকেন বুড়ো হাশেম আলী। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, গা ছমছমে চেহারা, দীর্ঘ দাড়ি, কেমন জানি চোখে চিরস্থায়ী ভয়ের ছাপ। গ্রামের লোকে বলে হাসিম বুড়োর চোখে কিছু অদৃশ্য জিনিসের ছায়া পড়ে। ছোটবেলায় একরকম মানুষ ছিলেন, খুব হাসি খুশি, কিন্তু ৩০ বছর আগে তার স্ত্রী আর ছোট মেয়ে এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সেই পুকুরের ধারে। তখন থেকেই তিনি আর হাসেন না। সে রাতে কেউ কিছু দেখেনি, শুধু শুনেছিল এক চিৎকার আর জলের মাঝে সাদা ধোঁয়ার মতো কুয়াশা। পুলিশ এসেছিল, খোঁজ করেছিল, কিছুই পায়নি। লোকজন বলতো পানির জিন টান দিয়ে নিয়ে গেছে। এরপর থেকে হাশেম বুড়ো পুকুরের দিকে চেয়ে দিন কাটাতেন। কারোর সঙ্গে কথা বলতেন না। কেউ পুকুরের পাশে গেলে তিনি বলেন, ফিরে যা, ওর ডাকে সাড়া দিবি না। জল শুধু পিপাসা মেটায় না, কখনো কখনো আত্মা খায়। বছরের পর বছর কেটে গেছে। এখন নতুন প্রজন্ম সেই কাহিনী জানেও না। একদিন শহর থেকে আসলো একজন তরুণ গবেষক, নাম সালেহ। সে লোককথা আর অদ্ভুত ঘটনাগুলোর পেছনের সত্য খুঁজে বেড়ায়। সে শুনেছিল কালাবনিয়ার পানির জিনের গল্প, আর ঠিক করলো কিছুদিন থেকে অনুসন্ধান করবে। গ্রামে পা দিয়েই সালে বুঝতে পারলো এখানে কিছু একটা আছে। চারপাশে কেমন জানি শ্বাসরুদ্ধকর পরিবেশ, বাতাস ভারী, মানুষজন কথা কম বলে, কেউ তার চোখে চোখ রাখে না। একদিন সন্ধ্যায় সালে গেল হাসিম বুড়োর কাছে কথা বলতে। চাচা, আপনি জানেন নিশ্চয়ই পানির জিন সম্পর্কে? আমি গবেষণা করছি, জানলে অনেক উপকার হতো। হাসেম বুড়ো ধীরে চোখ তুলে তাকালো, ঠোঁট নাড়ালেন। তুই শহরের ছেলে, তোকে বললে তুই বিশ্বাস করবি না। আমি বিশ্বাস করব, আপনি বলেন, আমি শুনছি। হাসেম বুড়ো একটু চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, জিন আছে, ও এখানে বাস করে। পুকুরের নিচে ঘর আছে তার, কিন্তু ও কাউরে ছয় না যতক্ষণ না কি ওর ডাক শুনে সাড়া দেয়। আমার মেয়ে সাড়া দিয়েছিল, ওকে আমি নিজ চোখে টেনে যেতে দেখেছি, কিন্তু কিছুই করতে পারে নাই। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ। সালে বসে আছে
হাশেম বুড়োর কথাগুলো নিয়ে। জলের নিচে ঘর, ডাকে সাড়া দিলে শেষ। পরদিন সকালে সালে পুকুর ঘাটে গেল কিছু ছবি তুলতে আর জল পরীক্ষা করতে। পুকুরের জল ছিল অদ্ভুত ঠান্ডা, এমনকি রোদ থাকলেও। সে ছোট একটা বোতলে জল ভরে নিয়ে গেল তার পরীক্ষার জন্য। কিন্তু পুকুরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন তার কানে কেউ ফিস ফিস করে বলল, সালে, সালে। সে চমকে পেছনে তাকালো, কাউকে দেখলো না। আবার সামনে তাকালো, পুকুরের মাঝে জলে ঢেউ নেই, অথচ যেন কেউ সাঁতার কাটছে নিচে। কিছু মুহূর্ত পার হওয়ায় শীতল কাঁপুনি এলো। সন্ধ্যায় সালে গেল গ্রামের পুরনো লাইব্রেরিতে, যেখানে প্রায় কেউ যায় না। সেখানে কিছু পুরনো নথি ঘাটতে গিয়ে খুঁজে পেল 1973 সালের এক ঘটনা। এক কিশোরী নিখোঁজ, তার নাম লায়লা। জায়গা কালাবনিয়ার পুকুর। আরও খুঁজে জানা গেল এর আগেও অন্তত 7 জন মানুষ নিখোঁজ হয়েছিল, সবাই সেই পুকুর পাড় থেকে। হঠাৎ সে একটা খাম পায়, যার উপর লেখা সতর্কবার্তা। পানির ভেতর কেউ আছে। ভেতরে ছিল হস্তলিখিত চিঠি, তাতে লেখা, আমি জিনকে দেখেছি। সে সুন্দরী নারীর রূপ ধরে, টানে কথা দিয়ে কান্না করে। তুমি যদি জলের শব্দে নিজের নাম শোনো, জানবে সে তোমার দিকে আসছে। সালে অবাক হয়ে বুঝতে পারল এই জিন একরকম সাইকোলজিক্যাল খেলা খেলে, ভয় দিয়ে, বিশ্বাস দিয়ে, তারপর ধীরে ধীরে শিকার টেনে নেয়। সেই রাতে সালে ঘুমাতে পারছিল না। পুকুরের দিক থেকে ঠান্ডা বাতাস আসছিল। জানালার পাশে বসে সে হঠাৎ দেখতে পেল জলের উপর কুয়াশার মতো ধোঁয়া, আর তার মাঝে এক নারীর অবয়ব। ভেজা চুল, সাদা শাড়ি, চোখ যেন গভীর কালো জলের মতো। সে চোখ তুলে সালেহের জানালার দিকে তাকিয়েছিল। সালেহ আতঙ্কে পেছনে হটে গেল। নারীর ঠোঁট নড়ছিল, কিন্তু দূর থেকে শোনা যাচ্ছিল, আমাকে ফিরিয়ে নাও, আমি হারিয়ে গেছি। সালেহ বুঝতে পারল এ তার গবেষণার বিষয় না, বরং এটা তার সাথে খেলা শুরু করেছে। সকালবেলা সালে ঘুম থেকে উঠেই বুঝল কিছু একটা ঠিক নেই। তার জানালার ধারে পানি জমে আছে, মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ, কোনো শিশুর মতন। কিন্তু সে তো একাই ছিল। সে দ্রুত জানালার বাইরে তাকালো। পুকুরটা অদ্ভুতভাবে চকচক করছে, যেন কেউ নিচ থেকে তাকিয়ে আছে তার দিকে। সালে পুকুরের ধারে গেল আবার। এবার তার মনে হলো পেছন থেকে সে কারো নিঃশ্বাস অনুভব করতে পারছে, কিন্তু ঘুরে দেখলো না। হঠাৎ পায়ের নিচের কাদা নরম হয়ে গেল, যেন ভেতর টানছে কিছু। সে তাড়াতাড়ি লাফ দিয়ে সরল। সে রাতেই হাশেম বুড়ো এলো সালেহের ঘরে, হাতে একটা পুরনো কাঠের বাক্স। তুই এখান থেকে চলে যা সালে, ওর চোখ এখন তোর উপর। এই বাক্সটা তোর দরকার হবে। সালে বাক্সটা খুলে দেখল, তাতে ছিল কিছু পুরনো তাবিজ, সূরা লেখা চামড়ায়, আর একটা সাদা পাথর যার ভেতর দিয়ে আলো ছড়ায়। এই পাথরটা ওকে দেখা দেয়, শুধু রাতে জলের দিকে তাকিয়ে থাকবি, দেখবি সে কোথায়। সালে জানতে চাইল, চাচা আপনি আমাকে সব বলেন, এই জিনটা আসলে কি, আর কেন সে এত লোককে টানে? হাশেম বুড়ো চুপচাপ তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, ও জল থেকে তৈরি, আগুনের মতো রাগ,
কিন্তু জলের মতো ঠান্ডা ধৈর্য। আমার স্ত্রী তাকে দেখেছিল, আমার মেয়েকে সে টানতে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম আটকাতে, কিন্তু শেষ রাতের ভেতর থেকে শুধু একটাই আওয়াজ শুনি, তোমার পালা হবে হাসেম। আমি তখন তাবিজ দিলাম পুকুরের পাড়ে, তাই ও বের হতে পারে না। কিন্তু তুই যখন এলি, তোর চুলে লেগে থাকা জলের গন্ধ, শহরের বাতাস সবর খিদে বাড়িয়ে দিয়েছে। রাতে সালে সাহস করে গেল পুকুরের পাশে, সে সাদা পাথর হাতে। জল একদম থমথমে, বাতাস বন্ধ। হঠাৎ পাথরের আলোয় দেখা গেল পুকুরের নিচে এক জোড়া চোখ, লাল, উজ্জ্বল আর ধীরে ধীরে উপরে উঠছে। তারপর জল ফেটে উঠল এক দমকা ঢেউয়ে, আর ছালে পড়ে গেল মাটিতে। একটা কণ্ঠ ভেসে এলো, তুই দেখতে চেয়েছিস, এখন শুনিস, তুই একা না। সালে সেদিন রাতে ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই সেই চোখ দুটো ভেসে উঠত, লাল আগুনের মতো, কিন্তু ঠান্ডা হিংস্রতা নিয়ে তাকিয়ে আছে। সকালে সে হাসেম বুড়োর কাছে গেল, বলল, চাচা, আপনারা আমাকে সব বলতে হবে। এই জিন কেন আমাকে লক্ষ্য করলো? আমি তো কিছু করিনি। হাসেম বুড়ো গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কারণ সে খুঁজে তাদের যারা প্রশ্ন করে, সত্য জানতে চাইলেই ওর নজরে পড়ে। আর তুই তো ওর জল স্পর্শ করেছিস, ছবি তুলেছিস, মানে ওর গায়ে হাত দিয়েছিস। সালে থমকে গেল, তাহলে এখন কি করব আমি? হাসেম বুড়ো বলল, তোর আর পেছনে ফেরার রাস্তা নাই। এখন তোর সামনে দুইটা পথ, পালিয়ে যাস, তাহলে হয়তো বাঁচবি, না হয় শেষ রাতের আগেই পুকুরে নামবি আর সব শেষ হয়ে যাবে। সেদিন সন্ধ্যায় সালে গেল গ্রামের এক বৃদ্ধা কবিরাজের কাছে, যাকে সবাই বলে নানি বউ। তিনি এক সময় জিন নিয়ে কাজ করতেন, কিন্তু এখন ঘর থেকে বের হন না। সালে তার সামনে যেতেই বৃদ্ধা চোখটা খুলেই বললেন, সে তোর নাম জেনে গেছে, এখন তুই শুধু শুনবি না, দেখবিও। সালে অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? জিনের ডাক আমি চিনি, আমার ছেলে গেছে এই পুকুরে, তখন তোর মতোই সাহসী ছিল। সে শুধু একটা কথা বলেছিল শেষবার, জল কাঁদে মা, কিন্তু জলের কান্না ভয়ঙ্কর। রাতের আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বজ্রপাত শুরু হয়েছে। সালে এবার ঠিক করলো পুকুরের উত্তর পাশে যাবে, যেখানে কেউ যায় না। জায়গাটা গর্তে পড়া, চারপাশে কচুরিপানা, আর পুকুরের জলে কুয়াশা যেন ঘন চাদর। সেখানে পৌঁছে সে সাদা পাথরটা বের করলো, আলো ফেলে দেখে জলের নিচে একটা কাঠের সিঁড়ি দেখা যাচ্ছে, যেন নিচে নামার রাস্তা। কিন্তু জলে তো সিঁড়ি থাকে না, তাই না? একটা কণ্ঠ শুনতে পেল আবার, নামো, আমরা অপেক্ষা করছি। আর তখনই পেছন থেকে হাসেম বুড়োর গলা, না সালে, ওরা তোকে টানবে। কিন্তু তখন খুব দেরি। সিঁড়ির এক ধাপ, দুই ধাপ, সালে জলে পা রাখলো, আর শরীর টানছিল নিচের দিকে। আশেপাশে জলের শব্দ নয়, বরং যেন কান্না, হাসি আর কারো ফিসফিসানি একসাথে। আর জলের নিচে একদম গভীরে একটা দরজা, কালো পাথরের, যার গায়ে অদ্ভুত সব লেখা। আর সামনে দাঁড়িয়ে একজন নারী, সাদা শাড়ি, ভেজা চুল, আর সে আগুন চোখ। সে বলল, স্বাগতম সালে। সালে জলের নিচে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে,
আর জিন সে নারী রূপে তার দিকে এগিয়ে আসছে। চারপাশে কোনো জলতল দেখা যায় না, যেন সে এক ভিন্ন জগতে ঢুকে পড়েছে। সালে জিজ্ঞেস করে, তুমি কে? নারী এক চিলতে হাসি দিয়ে বলে, তুমি আমাকে চিনবে? আমি লায়লা, হাশেমের মেয়ে। কিন্তু তুমি তো মরে গেছি। না, আমি চলে গিয়েছিলাম। আমাকে ডেকেছিল আর আমি শুনেছিলাম। তারপর সে এক পলকে বদলে গেল। চুল লম্বা, রক্তমাখা, চোখ দুটো আর আগের মতো লাল নয়, এবার যেন আগুন জ্বলছে। আমরা সবাই এখানে আছি ছালে, যারা শুনেছে, যারা সাড়া দিয়েছে, আমরা এক হয়ে গেছি। সালে ঘাড় ঘুরিয়ে দেখে চারপাশে জলের ভেতর একে ভেসে উঠেছে অনেক মুখ, অনেক চোখ, সব হারিয়ে যাওয়া মানুষেরা। আর সে দরজা খুলে যাচ্ছে নিজে থেকেই। জলের দরজার ওপারে এক গুহার মতো জিনের রাজ্য। সেখানে সময় চলে না, আলো ঢুকে না, কেবল আত্মার কান্না আর স্মৃতির ছায়া। সালেকে দেখা গেল হাঁটছে, ভেতরে গিয়ে হঠাৎ শুনছে তার নিজের গলার আওয়াজ, মা, আমি ফিরতে চাই। সে থমকে যায়। তার মায়ের মুখ ভেসে উঠেছে। তার মায়ের মুখ ভেসে ওঠে জলের দেয়ালে। জিন তার স্মৃতি নিয়ে খেলছে, দুর্বলতা খুঁজে বের করছে। ঠিক তখন সে পেছনে ঘুরে দেখতে পায় হাশেম বড়। সে কিভাবে এখানে? তুই একা যাস না, বলেছিলাম। আমি এসেছি তোর শেষ পথটা বাঁচাতে। হাশেম বুড়ো তার হাতে একটা তাবিজ তুলে দেয়। এটা আমার স্ত্রীর জন্য বানানো ছিল, কিন্তু ও বাঁচেনি। এবার শেষ একটা চেষ্টা কর। জলের নিচে বাতাসের মতন ছড়িয়ে পড়ে এক ঝড়, আর তখনই জিন প্রকৃত রূপে বেরিয়ে আসে। লম্বা, হিংস্র, অর্ধেক আগুন আর অর্ধেক জল। তার গলা চিরতরে কাঁপিয়ে ওঠে। তোমরা আমাকে আটকে রাখবে, আমি শতাব্দীর খোদা। জলের নিচে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। হাশেম বুড়ো কুরআনের আয়াত পড়তে থাকে, আর সালে তাবিজ ছুড়ে দেয় জিনের দিকে। জিন চিৎকার করে আকাশ কাঁপিয়ে দেয়। চারপাশে ঘূর্ণিঝড় উঠে যায় জলে। সালে আর হাশেম দুজনেই একসময়ে প্রায় হার মেনে নেয়। ঠিক তখন সে সাদা পাথরটা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। পাথর থেকে আলো বের হয়ে জিনকে ঘিরে ফেলে। লায়লার আত্মা তখন বলে, আমাকে মুক্ত করো, তাকে পেছনে ফেলে যাও, আমি দরজা বন্ধ করে দেব। সালে বুঝতে পারে ফিরে যেতে হলে কাউকে থাকতে হবে। হাশেম বুড়ো কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। ও আমার পরিবার নিয়েছে, এবার আমি ওকে নিয়েই থাকব। তুই যা, বাঁচ। সালে ফিরে আসে। জলের উপর উঠে আসে ভোরের আলো। তখন পুকুরে পড়েছে। চারপাশে কুয়াশা ভেঙে গেছে। গ্রামের মানুষজন আসে, দেখে সালে ভেজা কাপড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকদিন পর তার জ্ঞান ফেরে। কেউ বিশ্বাস করে না তার কথা, কিন্তু সালে জানে সে সত্যি দেখেছে। পুকুরের জল এখন শান্ত, কিন্তু মাঝে মাঝে রাতে লাল আলো জ্বলে ওঠে তার গহীনে। সালে শহরে ফিরে যায়। সে আর গবেষণা করে না, কিন্তু প্রতিদিন সে একটা কাগজে একটা বাক্য লেখে। জল শুধু পেপাসা মেটায় না, কখনো কখনো আত্মা খায়। আর তার ডেস্কের এক কোনায় রাখা সাদা পাথরটা মাঝে মাঝে কাঁপে।
তো প্রিয় লিসেনার, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পর্যন্ত ঘটনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ঘটনা দিয়ে আপনাদের মনোরঞ্জন ধরে রাখার। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।